আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের শেষ ক্লাস, 24 নম্বর ক্লাস। এই ক্লাসের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি, এবং ত্রিকোণমিতি থেকে যে আমরা দূরত্ব ও উচ্চতার ম্যাথগুলা থাকে, তার মানে গাছ ভেঙে পড়ে গেছে, একটা নির্দিষ্ট কোণ করেছে ভূমির সাথে অথবা দণ্ডায়মান অংশের সাথে, অথবা উন্নতি কোণ অবনতি কোণ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ টপিক বলতে গেলে, এবং লিমিটেড টপিক, নির্দিষ্ট একটি জায়গা থেকে প্রশ্নগুলো আসে। মানগুলো মুখস্থ রাখা হয়তো যথেষ্ট কঠিন হয় অনেকের জন্য, তবে তাদের জন্য শর্টকাট রয়েছে, সেটাও দেখাবো। ক্লাসটা ইনশাল্লাহ অনেক বেশি এনজয়েবল, এবং এইটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। ক্লাস লেকচারটা অবশ্যই পুরোটা উঠাইতে হবে, তাহলে দেখবে যে উপকার অনেক বেশি পাবেন ইনশাল্লাহ। যারা যুক্ত হয়েছেন আপনারা কেমন আছেন একটু জানাবেন, এবং যারা যুক্ত হয়েছেন একটু সকলের উদ্দেশ্যে ক্লাসটি শেয়ার করে দিবেন। শেষ ক্লাস, এই যে আমরা এতদিন ফ্রি আয়োজন নিয়েছিলাম, আপনাদের কি মনে হয়েছে যে এটা একটি ফ্রি কোর্স ছিল? পূর্ণাঙ্গ কিন্তু প্রস্তুতি ছিল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতের উপরে পূর্ণাঙ্গ প্রস্তুতি ছিল। আমরা সবাই বা ক্লাস হয়তো আপনাদের সাধারণ জ্ঞানের ক্লাস শেষ হয়ে গিয়েছে, বাংলা এবং ইংরেজি ক্লাস দ্রুতই শেষ হবে, আজকে গণিতের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এতে করে সর্বোপরি আপনাদের প্রস্তুতি কেমন হলো এটা একটু জানাবেন। যে যারা এই 23টি ক্লাস করেছেন, আজকে 24তম ক্লাসে হাজির হয়েছেন, এবং এখান থেকে আপনারা কতটুকু অর্জন করতে পেরেছেন বা নিজে কতটুকু উপকৃত হতে পেরেছেন, বা আপনার প্রস্তুতিতে এই কোর্সের গণিত অংশটা কতটুকু সহায়ক, আপনার নির্দ্বিধায় জানাবেন। পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, যদিও নেগেটিভ হওয়ার কোনো অপশন নাই, কারণ কিছু না কিছু হলেও তো শিখেছেন, এটা তো আপনাকে স্বীকার করতেই হবে। এবং আপনি যে শিখলেন গণিতের জন্য, আমি যেটা মনে করি যে ট্রুলি আপনি যদি নিজের প্রতি সৎ থাকেন এবং প্রত্যেকটা ক্লাস ভালো করে প্রত্যেকটা ক্লাসে যে টপিকটা করেছেন সেই দিনই বা তার পরের দিন যদি হচ্ছে ওই টপিকের উপরে আপনার কাছে থাকা বই থেকে প্র্যাকটিস করেন, তাহলে অন্য কোনো কোর্সে আর এই রিলেটেড ক্লাস করার প্রয়োজন খুব বেশি নাই। যারা নিহায়াতে অনেক বেশি ম্যাথে দুর্বল বা দীর্ঘদিন ম্যাথের সংস্পর্শ ছিলেন না, তাদের হয়তো আরেকটু করা লাগতে পারে। তো আপনাদের জন্য যারা মানে এর মধ্যে থেকে আবার দেখা যাচ্ছে অনেকদিন গণিত থেকে দূরে ছিলেন, বা ক্লাস করলে আরেকটু বেশি উপকৃত হইতে পারবেন, তাদের জন্য কিন্তু আমাদের এবার কিন্তু আর ফ্রি ব্যাচ না, অবশ্যই এখানে কিন্তু আপনাকে অর্থ খরচ করেই ভর্তি হতে হবে। এবং যাদের স্বপ্ন রয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা সামনে প্রাথমিক বিদ্যালয়ের কিন্তু প্রধান শিক্ষক, একই কিন্তু দুইটারই সিলেবাস। এখানে হচ্ছে তার মানে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের অ্যাজ এ শিক্ষক হিসেবে, সহকারী শিক্ষক হোক বা প্রধান শিক্ষক হোক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান, তাদের জন্য কিন্তু একটি পূর্ণাঙ্গ আয়োজন রয়েছে। এইটার ক্লাস কিন্তু আগামী 15 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনারা দেরি না করে, এবং অবশ্যই যেটা মাথায় নিতে হবে, আপনি একটা কোর্স করলেন, এই যে কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, এই কোর্সের যে আপনার যে অভিজ্ঞতা, এইটা কাজে লাগিয়ে সামনের কোর্স থেকে শতভাগ আপনাকে কিন্তু পড়াশোনাটা গ্রহণ করতে হবে। তার মানে আপনি কিন্তু জানেন যে আপনি কোথায় কোথায় নিজের প্রতি সদ্ব্যবহার করেন নাই, সময়ের সঠিক ব্যবহার করেন নাই, কোন জায়গা থেকে ক্লাস থেকে আরও বেশি আপনি নিতে পারতেন, বাট আপনার অমনোযোগিতা বা আপনি দেখা যাচ্ছে পড়াশোনার টেবিলে না থাকার কারণে আপনি সেটা নিতে পারেননি। এইটা কিন্তু সামনের কোর্স থেকে করা যাবে না। তো যারা কোর্সে ভর্তি হওয়া যাদের প্রয়োজন নেই তাদের কোনো সে নাই, কারণ আপনারা নিজে বাসায় পড়াশোনা করবেন। কিন্তু যাদের মনে করেন যে না, আমার আরেকটু হচ্ছে গাইডলাইনের প্রয়োজন রয়েছে, তারা একদম শুরুতে ভর্তি হয়ে যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বেন, এরপরে আর যেন কোর্স না করা লাগে। অনেকে কিন্তু এই যে একটা কোর্সের পর কোর্স করতেই থাকে, এতে করে কিন্তু সে আরও বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এই কাজটা করা যাবে না। ওকে, তো অনেক কথা বললাম, এবার আমরা আমাদের ক্লাসের অংশে চলে যাব। ত্রিকোণমিতি বোঝার চেষ্টা করবেন যে ত্রিকোণমিতি আমাদের যে ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্স রিলেটেড সায়েন্সের যতগুলো ক্ষেত্র রয়েছে, তার মানে অ্যাপ্লাইড ম্যাথের যে ক্ষেত্রগুলো রয়েছে, তার মানে বিজ্ঞান, এই বিজ্ঞানের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার ত্রিকোণমিতিক অনুপাত লাগে। যত আপনি যে জায়গাতেই যান, বিশেষ করে জ্যোতির্বিদ্যা, বিশেষ করে আমাদের এই দূরত্ব, উচ্চতা বা কোনো একটা শেপ,
কোনো একটা বস্তুর যে শেপ নিয়ে আপনি কাজ করবেন সেখানেই কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, তো আমাদের জন্য এই লেভেলের জন্য কি এত বেশি অ্যাডভান্স জানা দরকার না। আপনাকে যদি বলা হয় তাহলে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা হয় এই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে। এই জন্য সমকোণী ত্রিভুজের কোনো একটা বাহু এবং কোণ দেওয়া আছে, এবং সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, দিয়ে আপনাকে ওপর অজানা একটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে। এইটা সম্ভব হবে ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে। ঠিক আছে, আপনার তাহলে কি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সমকোণী ত্রিভুজ কি? যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো প্রযুক্ত হবে। এবং এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা সচরাচর বের করব শুরুতে, কিন্তু সূক্ষ্মকোণ ছাড়া অন্যান্য কোণগুলো তো স্থূলকোণ বা প্রবৃদ্ধ কোণেরও কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মান রয়েছে, এটা মাথায় নিতে হবে। অনেক সময় হয়তো সূক্ষ্মকোণ দিয়ে যেহেতু করা হবে, যদি বলা হয় প্রবৃদ্ধ কোণ বা একটা বড় একটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে কিনা, অনেক সময় বলে দেওয়া হয় যে না, এটার কোনো মান হবে না, এরকম না। তবে আমরা লিমিটেড থাকবো চাকরির পরীক্ষার জন্য, এই শিক্ষক নিবন্ধনের জন্য, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সূক্ষ্মকোণের উপরে। ঠিক আছে, এবারে আমাদের হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ। কোণটা সমকোণ? যেই কোণের মান হচ্ছে আমার 90 ডিগ্রি, যেই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আমাদেরকে কিছু জিনিস আগে চিহ্নিত করে নিতে হবে। সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমার অতিভুজ। সবার জানা আছে কিনা? যদি জানা না থাকে অবশ্যই খাতায় এখন আমার সাথে সাথে ড্র করবেন এবং লিখে রাখবেন সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, ত্রিভুজের তিনটা কোণের যোগফল কিন্তু আমার 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজ হোক না কেন, যেই শেপেরই ত্রিভুজ হোক না কেন, আমার তিনটা বাহু বিশিষ্ট ক্ষেত্রের, যেটা ইউক্লিডিয়ান ক্ষেত্র যদি আমাদের সমতলে থাকে তাহলে অবশ্যই সেটা হবে কি 180 ডিগ্রি। এখন একটা কোণ যদি একাই 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত? আমি ধরলাম এটা এক্স আর এইটা ওয়াই, এক্স আর ওয়াই আমরা ধরে নিলাম। তাহলে অবশ্যই কিন্তু বাকি যে দুইটা কোণ রয়েছে এক্স ওয়াই এর যোগফল 90 ডিগ্রি। এখন এক্স ওয়াই এর যোগফল যদি 90 ডিগ্রি হয়, এক্স একাভাবে 90 এর চাইতে ছোট, ওয়াইও 90 এর চাইতে ছোট। আমরা জানি যে কোণের ভ্যালু 90 এর চাইতে ছোট সেটা হচ্ছে সূক্ষ্মকোণ বা তীক্ষ্ণ কোণ, তার মানে ছোট কোণ। এখন আমরা দেখতেছি এই দুইটা এক্স এবং ওয়াই যেহেতু আমার সূক্ষ্মকোণ, তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় কোণকে, সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় কোণ হচ্ছে ওই সমকোণটাই সবচাইতে বড়। এবং আমরা ত্রিভুজ কোণের অনুসিদ্ধান্ত জানি যে একটা ত্রিভুজের বড় কোণের বিপরীত বাহুটা বড় এবং ছোট কোণের বিপরীত বাহুটা ছোট। তাহলে সবচাইতে যে বড় কোণটা রয়েছে সমকোণ, তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বা বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বা বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। আচ্ছা, এবারে আসলাম, অতিভুজ আমার ফিক্স, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন আর যে দুইটা বাহু থাকবে আমরা দেখতেই পাচ্ছি যে একটা নিচে আর একটা উপরে, তার মানে একটা বাহু আর একটার উপরে লম্ব, যেহেতু তারা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অবশ্যই লম্ব রয়েছে, একটা আরেকটার উপরে একদম খাড়া ভাবে থাকতেছে। এখন এই যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মধ্যে একটা হবে লম্ব আর একটা হচ্ছে ভূমি। কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে? সবসময় কি যে ভূমি বরাবর নিচে আছে সে ভূমি হবে? না। সবসময় কি যে উপরে বরাবর আছে সে ভূমি হবে, লম্ব হবে? না। সবসময় এই যে আমাদের লম্ব আর ভূমি, এইটা ডিফার করবে সূক্ষ্মকোণ কাকে ধরতেছি তার উপরে ভিত্তি করে, সূক্ষ্মকোণ আমি কাকে নিচ্ছি তার উপরে ভিত্তি করে। সমকোণী ত্রিভুজের যে কোণকে সবসময় রিপ্রেজেন্ট করা হয় সচরাচর, যেটা আমরা অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সবচেয়ে অধিক এবং সাধারণভাবে যেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে থিটা দিয়ে। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আলাদা করে নিচ্ছি, ওখানে যেহেতু অনেক আঁকাউকি হয়ে গিয়েছে, এখানে এই সমকোণী ত্রিভুজটা নিচ্ছি। আচ্ছা, এই যে সমকোণী যে ত্রিভুজটা নিলাম, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা বললাম যে আরো যে দুইটা বাহু থাকবে লম্ব আর ভূমি, এই দুইটা নির্ভর করবে আমি কোণ কাকে ধরতেছি। আমি যদি কোণ এইটাকে যদি কোণ ধরি থিটা,
তাহলে মাথায় নিতে হবে এই যে সূক্ষ্ম কোণটা ধরেছি সেই কোণের যে বিপরীত যে বাহু থাকবে সে হবে লম্ব, সে হবে কি লম্ব। তাহলে এই থেটার রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, আর এই থেটাটা উৎপন্ন হবে অতিভুজ আর ভূমি দিয়ে। তাহলে সূক্ষ্মকোণটা উৎপন্ন হবে অতিভুজ আর ভূমি দিয়ে। অতিভুজ তো আমরা ফিক্স জানি, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে অতিভুজ, এবং সবচাইতে বড় হচ্ছে আমার সেই বাহু। এবং এখন যদি আমরা এইটা আমাদের 90 ডিগ্রি, এর বিপরীতে যে আছে সে হচ্ছে আমার অতিভুজ। এবার থিটা আমরা এইটা নিলাম, কাকে থিটা নিয়েছি? উপরের হচ্ছে সূক্ষ্মকোণটা থিটা নিয়েছি। আমরা কিন্তু দেখেছি যে এক্স হোক আর ওয়াই হোক দুইটাই কিন্তু 90 এর চেয়ে ছোট, দুইটাই সূক্ষ্মকোণ। তো আমি যখন এই কোণটা থিটা নিয়েছি, বলেন কি বলেছি যে থিটার বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে এই থিটার বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এখন কিন্তু লম্ব নিচে, নিচে যে আছে সে যে সব সময় ভূমি হবে এটা কিন্তু রং আইডিয়া। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত যেটা বাহু সেটা হচ্ছে লম্ব, আর অতিভুজ আর ভূমি মিলিয়ে হচ্ছে আমার সূক্ষ্মকোণটা তৈরি করবে। এতটুকু আপনাকে জানতে হবে, এতটুকু হচ্ছে আপনার বেসিক। এবারে আসেন, এই যে আমার একটা সূক্ষ্মকোণের 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, এর মধ্যে 3টা হচ্ছে আমার মৌলিক ত্রিকোণমিতিক অনুপাত, 6টাই মৌলিক। তবে এই যে সাইন, কস আর হচ্ছে ট্যান, এই 3টা হচ্ছে আমরা মুখস্থ করব। এই 3টার বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে কস, তারপরে হচ্ছে কস, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, এবং ট্যানজেন্ট বা ট্যানের বিপরীত হচ্ছে আমার কট। সাইন থিটা মানে থিটা আমি এইটা ধরি বা যেটাই ধরি না কেন, তার মানে আমার থিটা, থিটা সবসময় উৎপন্ন করে কে? ভূমি আর অতিভুজ মিলায়। এই যে থিটা ভূমি আর অতিভুজ মিলায় থিটাটা উৎপন্ন করছে। থিটার বিপরীত হচ্ছে লম্ব, তার মানে থিটা নিচে থাক বা থিটা উপরে থাক ব্যাপার না, থিটা তৈরি করছে ভূমি আর অতিভুজ মিলায়ে, এবং থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। সাইন থিটা যদি আমি নেই তখন হবে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এই সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল, কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা ইকুয়াল তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, শর্টে লিখলাম। এবার cos থিটা ভূমি বাই অতিভুজ হলে sec থিটা ইকুয়াল হবে আমার অতিভুজ বাই ভূমি। কেন? কারণ হচ্ছে sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। অনুরূপভাবে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি হলে cot থিটা ইকুয়াল কি হবে? cot থিটা ইকুয়াল হবে ভূমি বাই লম্ব। সবাই কি লিখে নিচ্ছেন? লিখে নিতে হবে। এবারে আসেন, অনেকেই এই সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এটা মনে রাখতে পারে না। তারা শর্টকাটে হচ্ছে, প্রচলিত শর্টকাট রয়েছে, ছন্দ আকারে মুখস্থ রাখতে পারেন। তারা যাদের কোনোভাবেই মুখস্থ হইতে চায় না, খালি উলট পালট হয়ে যায়, তারা মাথায় নিতে পারেন এই সাইনটা সাগরে কি থাকে? অনেক বেশি লবণ থাকে। তাহলে আপনি লিখতে পারেন সাগরে লবণ অনেক। এই জায়গাতে আমি লিখি সাগরে লবণ অনেক। এই যে সাগরে লবণ অনেক, সাগরের পানিতে অনেক লবণ থাকে, তো সাগরের এই সাগর সাইন, আর হচ্ছে হচ্ছে লম্ব, আর অনেক হচ্ছে অতিভুজ, অতিভুজ নিচে। এই ছন্দ দিয়ে মুখস্থ রাখতে পারেন। এগুলো প্রচলিত ছন্দ, সবাই আসলে এইভাবে মুখস্থ রাখে, সবাই বলতে যাদের মুখস্থ থাকে না। আচ্ছা, এবার cos থিটা ইকুয়াল আপনি মুখস্থ রাখতে পারেন কবরে ভূত অনেক। কবরে প্রচলিত, ভূত বলতে আসলে কিছু নেই, তাহলেও কবরে ভূত অনেক। সাগরে থাকে লবণ, এজন্য সাগরে লবণ অনেক, আর কবরে থাকে ভূত, কবরে ভূত অনেক। তাহলে কবরে হচ্ছে কতে কোসাইন থিটা বা কস থিটা, ভূত হচ্ছে ভূমি, অনেক মানে হচ্ছে অতিভুজ। আর এই যে কবরের মধ্যে অনেক বেশি ভূত থাকে, এই ভূতকে আপনি কি করতে পারেন? ভূতটার হচ্ছে চোখ ছিল টেরা, এবং ভূতটা হচ্ছে অনেক লম্বা, লম্বা টেরা ভূত। এই টেরাতে হচ্ছে আপনি ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব, ভূততে হচ্ছে ভূমি। তো এইভাবে এই তিনটা আপনারা মুখস্থ রাখতে পারেন। ছন্দগুলা খুবই হচ্ছে মজাদার।
এবং মনে থাকার মতো সাগরে লবণ থাকে, সাগরের পানিতে সাগরে লবণ অনেক, কবরে ভূত থাকে, কবরে ভূত অনেক, আর হচ্ছে ওই যে কবরের ভূতটা ওইটা হচ্ছে এক চোখ আছে আর এক চোখ টেরা, এবং ভূতটার উচ্চতা অনেক বেশি, লম্বা টেরা ভূত। এভাবে আপনারা মাথায় নিতে পারেন। এবারে এইটা হচ্ছে যদি বুঝতে পারলেন, এবারে আমাদের দরকার হচ্ছে এদের মানগুলা বের করা। এই যে এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে কয়টার জন্য? আমাদের মুখস্থ রাখতে হবে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, এরপরে 90 ডিগ্রি। এই কয়েকটা মুখস্থ রাখলেই হবে। এই কয়েকটা থেকে আমার কি পরীক্ষায় আসবে। এখন 0 ডিগ্রি, যেমন সাইন 0-র মান হচ্ছে 0, সাইন হচ্ছে 30-এর মান হাফ, সাইন 45-এর মান 1√2, সাইন হচ্ছে 60-এর মান √3/2, সাইন 90-এর মান হচ্ছে 1। এবং এই যে সাইন যে আপনার এইটা সাইন, শুধু সাইনটা মুখস্থ রাখলেই আপনি কিন্তু কস বের করতে পারবেন। কিভাবে? এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ওই 90-এরটা হবে 0, তার মানে সাইন 0-র মান হবে কস হচ্ছে 0-র মান হবে সাইন 90-এর সমান। তাহলে এদিকে 1 ছিল, এই 1টা এবার শেষেরটা প্রথমে আসবে, তারপরে শেষ দিক থেকে দ্বিতীয়টা, এই দিক থেকে শুরুর দিক থেকে দ্বিতীয়টা আসবে। তার মানে উল্টা করে লিখে দিলেই হবে। এটা শেষের দিক থেকেও হচ্ছে আমার 3 নাম্বার, সামনের দিক থেকেও 3 নাম্বার, তাহলে এটা কিন্তু আপনি উল্টা করে লিখলেও 3 নাম্বারই আসতেছে। তারপরে হাফ, এরপর হচ্ছে 0। এখন আপনাদেরকে যেটা মাথায় নিতে হবে যে ট্যান থিটা আর সাইন থিটার মধ্যে, সাইন আর কসের মধ্যে সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে সাইন থিটাকে যদি আপনি কস থিটাকে দিয়ে ভাগ করেন তাহলে সাইন বাই কস হয়। সাইন বাই কস, এই সাইন বাই কসের ভ্যালুটা হচ্ছে ট্যান থিটার সমান। ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, এটা কিন্তু একটা সূত্র। এখন যারা এগুলা মুখস্থ থাকবে না তাদের জন্য সলিউশন আছে। সলিউশন হচ্ছে শর্টকাট আছে, মজাদার শর্টকাট আছে। টেনশন করিয়ে না, আমি আগে জাস্ট এই ট্যান থিটা বের করাটা দেখাই। সাইন থিটার ভ্যালুকে কস থিটা দিয়ে যদি ভাগ করেন তাহলে ট্যান থিটা পাওয়া যায়। তাহলে ট্যান থিটা ইকুয়াল কি লিখবেন? এই সাইনকে কস দিয়ে ভাগ করবেন, 0-কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। 1/2কে যদি √3/2 দিয়ে ভাগ করেন, দেখেন হাফ ভাগ √3/2, তাহলে হাফ, এই যে ভাগটা গুণ করে দিলে নিচে যে ছিল সে উপরে চলে যাবে, আর যে উপরে ছিল সে নিচে চলে যাবে। কাটাকাটি করলে কিন্তু 1/√3, তাহলে 1/√3। এবার 1/√2-কে 1/√2 দিয়ে ভাগ করলে 1 হয়, √3/2-কে হাফ দিয়ে ভাগ করলে এই 2 আর 2 কেটে যাবে, শুধু √3 হবে। এবার 1-কে যদি 0 দিয়ে ভাগ করেন, কোনো কিছুকে 0 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু সেটা সংজ্ঞায়িত না, তাহলে অসংজ্ঞায়িত। ওকে, এবারে আপনারা কিন্তু এটা বের করতে পারবেন। tan এর উল্টা হচ্ছে cot, tan এর উল্টা cot, তাহলে 0 উপরে আছে, 0 নিচে কিন্তু যা কিছু থাকতে পারে। এবার একে উল্টায় দেওয়া মানে নিচে 0 যাওয়া, তাহলে অবশ্যই কি হবে? এটা অসংজ্ঞায়িত। cot-কে যদি উল্টায় দেন, tan-কে উল্টায় দিয়ে cot হয়, তাহলে 1/√3-কে উল্টায় দিলে √3 হবে, 1-কে উল্টায় দিলে 1-ই হবে, √3-কে উল্টায় দিলে 1/√3 হবে, আর এটা হচ্ছে 0 হবে। ওকে, এবার cosec হচ্ছে কি? cos-এর উল্টা, তাহলে 1-কে উল্টায় দিলে 1-ই হবে, √3/2-কে উল্টায় দিলে 2/√3 হবে, 1/√2-কে উল্টায় দিলে √2 হবে, আর এইটা হচ্ছে হাফ 2 হবে। এখানে কি হবে? 0-কে যদি আপনারা উল্টায় দেন তাহলে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এবার আসেন সেক, সরি এটা তো কোসেক ছিল, দেখছেন? এইটা হচ্ছে পরের লাইনে যাবে। তাহলে কোসেক, কোসেক হচ্ছে সাইনের উল্টা, তাহলে এটা অসংজ্ঞায়িত। হাফের হচ্ছে উল্টায় দিলে 1/2-কে উল্টায় দিলে 2 হবে, √2, 2√3, আর এটা হচ্ছে 1 যেটা ছিল 1 এর নিচে 1 আছে, এটা 1-ই হবে। ওকে, এবার সেকটা তাহলে উল্টায় দিলে কসেক উল্টায় যাবে, এটা হচ্ছে 1, আপনি উল্টা দিক থেকে লিখে দিলেও ডিরেক্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আমার কি 2/√3, এটা √3, আর এইটা হচ্ছে 2, আর এইটা হচ্ছে 0 ছিল, অসংজ্ঞায়িত। এবারে আসেন, আমাদের এটার জন্য মুখস্থ রাখতে হয়েছে কোনটা বলেন তো? মুখস্থ রাখতে হয়েছে শুধুমাত্র সাইনটা, শুধুমাত্র সাইনটা। এই সাইনেরটা তো ধরেন আমার মুখস্থ আমি লিখে দিয়েছি শুরুতেই। সাইনের যে ভ্যালুটাকে ওই দিক থেকে উল্টা করে লিখলেই কসেরটা পাওয়া যায়। এখন চ্যালেঞ্জ হচ্ছে সাইনের ভ্যালুটা যাদের কোনোভাবেই মুখস্থ হয় না। সাইন 0-র মান 0, সাইন 30-এর মান হাফ, সাইন 45-এর মান 1/√2, সাইন 60-এর মান √3/2,
সাইন 90-র মান হচ্ছে 1। প্রবলেমটা তাদের যাদের কোনোভাবেই মুখস্থ হয় না, তাদের জন্য একটা খুবই রিনাউন্ড এবং প্রচলিত শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে থাম্ব শর্টকাট। থাম্ব হচ্ছে আমাদের বুড়ো আঙ্গুলের শর্টকাট সাইনের জন্য। ফিঙ্গার শর্টকাট বলতে পারে, হাতের আঙ্গুল দিয়ে আমরা মনে রাখতে পারি। একটু দেখেন খেয়াল করে যে আমরা বাম হাত দিয়ে চিন্তা করবো, বা বাম হাত, কারণ ডান হাত দিয়ে আমরা গুনবো আর বাম হাত দিয়ে আমরা চিহ্নিত করব। দেখেন তো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 1 2 3 4 5, আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টা। এই যে বুড়ো যে আঙ্গুলটা রয়েছে এটা শুরুতে, থাম্ব, যেটা ইংরেজিতে থাম্ব ফিঙ্গার, তাহলে এইটা হচ্ছে আমার এই 0 ডিগ্রি শুরুরটা। এই বুড়ো আঙ্গুল যদি 0 ডিগ্রি হয়, বা বৃদ্ধাঙ্গুলি যদি আমার 0 ডিগ্রি হয়, এই যে এটা মনে হয় অনামিকা, তাই না? আমাদের শুরুর যে, সে হচ্ছে আমার কি, এই আঙ্গুলটা হচ্ছে আমার 30 ডিগ্রি, মাঝেরটা হচ্ছে আমার 45 ডিগ্রি, এই পাশেরটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তার মানে ছোট থেকে বড় আকারে আমরা সাজাবো এই 5টা কোণকে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আবার বলছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবারে সাইন থেটার ভ্যালুটা আসলে কি? সাইন যে কোনো কিছু, থেটা হচ্ছে নিচের 2 দিয়ে ভাগ, উপরে আঙ্গুলের সংখ্যা, উপরে হচ্ছে আঙ্গুলের সংখ্যা। আমরা আরেকটু ছোট করে লিখি, সাইন থেটা ইকুয়াল 2 দিয়ে ভাগ, উপরে রুট আঙ্গুলের সংখ্যা। এই যে আঙ্গুলের সংখ্যাটা, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আছে সেইটা। তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে একটু লিখে নেন, হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে। বৃদ্ধাঙ্গুলির দিকে, বৃদ্ধাঙ্গুলির বানানটা ভুল হয়েছে, আমি বৃদ্ধা আঙ্গুলির দিকে। তো বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুল আছে এটা গুনবো। যেমন ধরেন আমার এটা কি 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি। আমাকে বলছে সাইন 0-র মান বের করতে, সাইন 0 ডিগ্রির মান বের করতে। বলেন তো 0 ডিগ্রি, এই বুড়ো আঙ্গুলটাই 0 ডিগ্রি, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কি কোনো আর আঙ্গুল আছে? নাই। তো আমার বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুল আছে সেটা সংখ্যা বের করতে হবে। তো 0 ডিগ্রি যখন, তখন তো বৃদ্ধাঙ্গুলির দিকে আর আঙ্গুল নাই, এ নিজেই তো বৃদ্ধাঙ্গুলি, এই জন্য তখন আমার রুটের নিচে হবে 0। আঙ্গুলের সংখ্যা কত? সাইন 0-র জন্য বৃদ্ধাঙ্গুলির দিকে কোনো আঙ্গুল নাই, তাহলে 0 ডিভাইডেড বাই 2, রুট 0-কে রুট যদি করি তাহলে 0 হয়, 0/2 হচ্ছে 0। এই যে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এবার যদি আমরা দেখি সাইন 30 ডিগ্রি ভ্যালু, তাহলে কি করব? সাইন 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এই আঙ্গুলটা 30 ডিগ্রি, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুলি আছে? বৃদ্ধাঙ্গুলি নিজেই আছে, তাহলে একটা আঙ্গুল আছে। তাহলে এখন রুটের নিচে হবে আমার 1, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা, তাহলে 1 ডিভাইডেড বাই √2, 1-কে রুট করলে 1-ই হয়, তাহলে হাফ। এই যে হচ্ছে আমার হাফ। এবার আমি যদি বলি সাইন 45 ডিগ্রি, তাহলে আপনার একটু গুনেন, 45 ডিগ্রি হচ্ছে আমার, এই 45টা হচ্ছে মাঝের আঙ্গুলটা 45 ডিগ্রি, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুলি আছে? এই 2টা আঙ্গুলি আছে, তাহলে 2, তাহলে এবার হবে √2 ডিভাইডেড বাই 2, আমার 2 দিয়ে সবাইকে ভাগ। এবার উপরে √2, 2-কে আমরা √2 গুণন √2 আকারে লিখতে পারি, √2 আর √2 গুণ করলে 2 হয়, তাহলে একটা রুট কেটে গেল, 1 ডিভাইডেড বাই √2, এই যে 45 হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। এখন সাইন 45 গেল, আমরা যদি সাইন 60 ডিগ্রির বের করি, তাহলে 60 ডিগ্রিকে, এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল কয়টা আছে? 1টা 2টা 3টা, তাহলে সাইন 60-এর ভ্যালু হবে √3/2, এই যে √3/2। এবার যদি আমরা 90 ডিগ্রির ভ্যালু বের করি, তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আমার আঙ্গুল কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে সাইন 90-র জন্য হবে √4 ডিভাইডেড বাই 2, √4 মানে হচ্ছে 2, 2/2, 1, এই হচ্ছে 1। এখন এটা কিন্তু আমি কসের জন্য বের করতে পারি। কসের জন্য শুধু আমার সাইনের জন্য যেমন বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বের করব, আর ডিভাইডেড বাই 2, আর এইটা হচ্ছে কসের জন্য হলে এই যে সবার যে ছোট যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলকে কি বলে? আমার সবার ছোট আঙ্গুলের দিকে হচ্ছে
যে হচ্ছে আঙ্গুলগুলো রয়েছে সেটার সংখ্যা ডিভাইডেড বাই আবার 2 করতে হবে। এই আঙ্গুলের নামটা আসলে কি? এই আঙ্গুল, ছোট আঙ্গুলের নাম কি বলেন তো? কেনি আঙ্গুল তো আমরা নিজেরা বলি। পরীক্ষার হলে আগে থেকে টেবিল মুখস্থ মানে দরকার নাই, আপনি বাসায় বারবার প্র্যাকটিস করেন, মুখস্থ হয়ে যাবে। এখন পরীক্ষার হলে আসতেছে কিনা, যদি আসে তখন আপনি অল্প সময়ের মধ্যে বের করে ফেলতে পারবেন। বেশ বের করা আপনি বাসায় প্র্যাকটিস করেন, খুব বেশি মানে হচ্ছে সময় লাগবে না। এই যে সাইনেরটা যখন করলেন উল্টা করে লিখলে কসেরটা, এখন যদি আপনি উল্টা করে না লিখে যদি করতে চান তাহলে কসের, যেমন আপনি ধরেন cos 60 ডিগ্রির ভ্যালু বের করবেন, তাহলে রুট কি হবে? আঙ্গুলের সংখ্যা, কিন্তু কোন দিকের আঙ্গুলের সংখ্যা? সাইনের জন্য বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, আর কসের জন্য কোন এই যে ছোট আঙ্গুলটার যে রয়েছে এইটার দিকে আঙ্গুলের সংখ্যা। তাহলে 60 ডিগ্রি কোনটা দেখেন তো? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার কস যখন বের করব তখন এই ছোট আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে? 60 ডিগ্রির ছোট আঙ্গুলের দিকে একটাই অ্যাঙ্গুল আছে ওই নিজেই, তাহলে √1 ডিভাইডেড বাই 2। √1 কে করলে 1ই হয়, 1/2। এই জন্য দেখেন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2। তো আপনি দ্রুত কিন্তু সাইনের ভ্যালু মাথায় নিতে বের করতে পারবেন। সেটা কি হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আছে ওইটা রুট করে 2 দিয়ে ভাগ, আর কসের জন্য এই কেনি আঙ্গুল বা ছোট আঙ্গুলের দিকে কয়টা আছে সেইটাকে হচ্ছে আপনি রুট করে দিয়ে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? কনিষ্ঠ আঙ্গুলে, ইয়েস, এইটাই আমার মাথায় আসতেছে না, এইটা আমার মাথায় আসতেছে না, বুঝতে পেরেছেন? আবার tan, আসলে tan তো এটা ত্রিকোণমিতিক হচ্ছে আমার সূত্র, tan θ = sin বাই cos। আপনি আবার এই tan θ ইকুয়াল তখন লিখতে পারেন রুট ওভার এটা হচ্ছে আঙ্গুলের সংখ্যা বৃদ্ধাঙ্গুলের দিকে, আর এটা হচ্ছে কনিষ্ঠার দিকে। তাহলে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে আর এটা হচ্ছে কনিষ্ঠাঙ্গুলের দিকে, কনিষ্ঠার দিকে। তো দরকার নাই, আপনি এমনি খাতায় লিখে রাখতে পারেন। আপনি সাইনেরটা বের করতে পারলে তো সবই বের করতে পারতেন, বা সাইন আর কসেরটা এইভাবে মাথায় নিতে পারেন, প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আর ভুল হবে না। এবারে আসেন আমাদের যেটা একটু মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান। সাইন আর কসের জন্য সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কিন্তু সেম, সেটা হচ্ছে -1 হচ্ছে সর্বনিম্ন মান। সাইন যদি আপনি 1000 ডিগ্রির ভ্যালুও বের করেন তাও সেটার মান -1 থেকে +1 এর ভিতর থাকবে, এর চাইতে বেশি হওয়া সম্ভব না। তাহলে আপনাকে যদি বলে সাইন থিটার মান কি 2 হইতে পারে? অসম্ভব। সাইন থিটার মান সর্বোচ্চ 1 হইতে পারে, সর্বনিম্ন -1 হইতে পারে। অনুরূপভাবে cos থিটার মানও -1 থেকে +1 হইতে পারে। বাকি যতগুলা রয়েছে সবগুলা -∞ থেকে +∞। বুঝতে পেরেছেন? তাহলে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে আমার সাইন বাই কস। এটা একটু মুখস্থ রাখতে হবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। 3টা মৌলিক সম্পর্ক রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে। 1 নাম্বার হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। 1 নাম্বার হচ্ছে আমার কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে কিন্তু আপনি আরো 2টা সম্পর্ক তৈরি করতে পারেন। সেটা হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল, আপনি কি করতে পারেন এই cos স্কয়ার ওই পাশে দিয়ে দিলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে পরীক্ষার সময় অনেক সময় সরাসরি সূত্র থেকে প্রশ্ন আসে যে নিচের কোন সম্পর্কটি সঠিক। তাহলে সরাসরি এটা থাকতে পারে অথবা এটা থাকতে পারে, এটাও কিন্তু সঠিক। আবার এখান থেকে কিন্তু আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে cos স্কয়ারকে বাম পাশে রাখলেন, এই sin স্কয়ারকে ওই পাশে আপনি পাঠিয়ে দিতে পারেন। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল তাহলে কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখান থেকে আপনি আরো কি রূপান্তরে যাইতে পারেন, যেমন sin থিটা উভয় পক্ষকে যদি আপনি রুট করে দেন তাহলে স্কয়ার আছে এই পাশে sin থিটা হবে আর এই পাশে হবে √1 মাইনাস cos স্কয়ার থিটা। অনুরূপভাবে এখান থেকেও আপনি সেম কিন্তু বের করতে পারেন। তার মানে হচ্ছে আমরা প্রিভিয়াসে যতগুলো আমরা হচ্ছে মানে বীজগাণিতিক সূত্রাবলী শিখে এসেছি সবকিছু কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেমন উভয় পক্ষকে সমীকরণের জন্য উভয় পক্ষকে আমরা বর্গমূল করতে পারি, উভয় পক্ষকে আমরা স্কয়ার করতে পারি, উভয় পক্ষকে আমরা ঘন করতে পারেন। এবার sec স্কয়ার থিটা, তার মানে sin স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এগুলো অভেদও বলা হয়। অভেদ মানে যার ভ্যালু 1, যেমন এটার ভ্যালু দেখেন 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। তাহলে 3টা অভেদ বলতে পারি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, মাইনাসের জন্য 2টা, sec থেকে tan, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, আবার cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন এখান থেকে কিন্তু আপনি বের করতে পারেন যে বাম পাশে যদি sec স্কয়ারটা রেখে দেন তাহলে sec স্কয়ার থিটা এই মাইনাস tan স্কয়ারটা ওই পাশে গেলে 1 প্লাস tan স্কয়ার কিন্তু হবে।
একটা সম্পর্ক এগুলো। আবার দেখেন আপনি এটাও করতে পারেন, এই tan স্কয়ার থিটা রাখলেন এই পাশেই tan স্কয়ার থিটা, এবার 1টাকে সমানের অন্য পাশে নিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে sec স্কয়ার থিটা -1। তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক এখান থেকে কিন্তু হুবহু এই মেন সূত্রগুলোও নিচের অপশনে থাকতে পারে, মেনগুলো অপশনে নাও থাকতে পারে। আমি কিন্তু আবার বলতেছি, তখন আপনাকে এইগুলা থেকে নিচে দেখবেন যে কোন সম্পর্কটা তৈরি করা যায় সেটাও কিন্তু সঠিক। আমাদেরকে একটু চৌকস থাকতে হবে। অনুরূপ ভাবে এটা থেকে আমরা বের করতে পারি cos স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল কি, এই cos স্কয়ার থিটা আমরা ওই পাশে দিলে 1 প্লাস cos স্কয়ার থিটা আসবে। আবার আমরা কিন্তু cos স্কয়ার থিটা যদি আমরা বের করি তাহলে কোসেক স্কয়ার থিটা -1 আমরা নিতে পারি। বুঝতে পারতেছেন কিনা সবাই একটু বলবেন। এতক্ষণ যদি বুঝে থাকেন, এই এখন এসে প্র্যাকটিক্যাল দেখেন যে কি জাতীয় ম্যাথ আসবে, বেশি আসে কি জাতীয় ম্যাথ। মানে ওই যে টেবিলটা আপনি পরীক্ষার হলে বলতেছেন যে শুরুতেই লিখে রাখবো, ওইটা তো লিখে রাখার দরকার নাই, কারণ এই টেবিল থেকে তো আপনার পরীক্ষায় আসবে না তেমন। এই টেবিল থেকে পরীক্ষায় আসবে না তেমন। আপনার জানা থাকতে হবে, আপনার এটা আত্মবিশ্বাস বা সাহসিকতা যেন থাকে পরীক্ষার হলে, আপনি যেন আতঙ্কগ্রস্ত না হন যে হাই হাই পরীক্ষা হলে বসে ভাবতেন ত্রিকোণমিতির কোন ম্যাথটা না জানে আসবে আর আমি পারবো না। এই জন্য আপনার বাসা থেকে মানে প্রস্তুত হয়ে যেতে হবে। পরীক্ষা আসছে যেমন দেখেন tan থিটা ইকুয়াল 5/12 হলে sec থিটা ইকুয়াল কত, এ জাতীয় একটার ভ্যালু দেওয়া আছে আর একটার ভ্যালু বের করতে হবে। এ জাতীয় যতগুলো ম্যাথ আছে এর জন্য আপনাকে যেটা করতে হবে সমকোণী একটা ত্রিভুজ থেকে আমরা ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। যেমন ধরেন আমি থিটা ধরলাম এইটা, এখন বলতেছে tan থিটা ইকুয়াল হচ্ছে 5/12। এখন আমাদেরকে একদম বেজে চলে যেতে হবে। tan মানে কি, আমরা কিন্তু tan মানে ওই যে টেরা লম্বা ভূত লম্ব ডিভাইডেড বাই ভূমি, tan মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে tan থিটা ইকুয়াল 5/12 দেওয়া আছে, তার মানে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে আমার 12। এবার বলেন তো সমকোণের যে বিপরীত সে কিন্তু আমার অতিভুজ, থিটার সূক্ষ্মকোণের যে বিপরীত সে হচ্ছে লম্ব। তাহলে এই যে লম্ব এইটা দেওয়া আছে কত, লম্ব কিন্তু আমার 5 আর অতিভুজ আর হচ্ছে ভূমি মিলাই কিন্তু কোণ উৎপন্ন করে, তাহলে ভূমি ইকুয়াল কত 12। এখন বলেন তো অতিভুজ কত, আপনাদেরকে সমকোণী ত্রিভুজের পড়িয়েছি, সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, তার মানে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল কি হবে বলেন তো, অতিভুজ ইকুয়াল হবে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এগুলো কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছে। তাহলে লম্ব ইকুয়াল কত, লম্ব হচ্ছে 5 এর উপর স্কয়ার 5 5 25, ভূমি হচ্ছে 12 12 144, দুইটা যদি যোগ করেন 169, তার মানে 13। বা যারা কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত জানে, আপনারা জানেন 4 লম্ব ভূমি যদি 3 4 তাহলে 5 হইতে পারে। তারপরে আরেকটা হচ্ছে খুবই সচরাচর, সেটা হচ্ছে আমরা যদি 6 8 আর হচ্ছে 10, আরেকটা হচ্ছে 5 12 আর হচ্ছে 13, এগুলোর মধ্যেই আসে, সব সময় এগুলার মধ্যেই আসে। তখন কিন্তু আপনি অতিভুজ ইকুয়াল 13 লিখতে পারেন। এবার হচ্ছে সেক, বলেন তো সেক কার উল্টা, সেক হচ্ছে আমার কসের উল্টা, সেক থিটা ইকুয়াল 1/cos থিটা। আমরা কি জানি cos থিটা ইকুয়াল cos, কবরে ভূত অনেক, তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে 12, অতিভুজ কত, অতিভুজ 13, তাহলে সেক থিটা ইকুয়াল কি, এটা উল্টায় যাবে 13/12। আপনি যখন এইটা বাসায় প্র্যাকটিস করবেন খুবই দ্রুত কিন্তু এগুলার সমাধান বের করতে পারবেন। যদি এটা বুঝে থাকেন সবাই খুব দ্রুত আনসার করবেন, খুবই দ্রুত আনসার করবেন। লেখা কি ছোট হয়ে যাচ্ছে? বোঝার কথা, ফোনের স্ক্রিন কি আপনারা কমেন্ট সবসময় বের করে রাখেন কিনা, তাতে একটু ঝামেলা হবে। ফোনটা মানে কমেন্ট অফ করে ফোনটা সবসময় একটু মানে বড় করে দেখবেন। সাথে সাথে যেটা করতে হবে, যখন কমেন্ট করার প্রয়োজন হবে তখন কমেন্ট করবেন। এটা বের করেন সবাই। tan থিটা 1 নাম্বার হচ্ছে টেস্ট, cosec থিটা এর মান কত বলেন। tan থিটা মানে আমরা জানি লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে লম্ব যদি 3 হয়, ভূমি যদি আমার 4 হয়, অতিভুজ ইকুয়াল কিন্তু 5।
দেখছেন কত বেশি ফাস্টলি করতে পারবেন, কারণ আপনার মনের মধ্যে তখন ত্রিভুজ চলে আসছে, লম্ব যদি 3 হয় আর হচ্ছে ভূমি যদি 4 হয় তাহলে অতিভুজ 5। দেখেন আমি লিখে ফেলছি, এভাবেই কিন্তু আপনার ব্রেনে আসবে। এরপরে যেটা কোসেক, কোসেক হচ্ছে আমার সাইনের উল্টা। সাইন হচ্ছে সাগরে লবণ অনেক, তার মানে লবণ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে কোসেক ইকুয়াল কি হবে? কোসেক ইকুয়াল হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। অতিভুজ ইকুয়াল কত দেখলাম 5, আর লম্ব ইকুয়াল কত 3, তাহলে 5/3। গ নাম্বার হচ্ছে আনসার, ইয়েস 5/3। এবার এইটা দেখেন, আপনাকে সরাসরি না দিয়ে, মানে একদম সরাসরি না দিয়ে কিন্তু এইভাবেও দেওয়া থাকতে পারে, যেমন 3 cot a ইকুয়াল 4 হলে সাইন এ কত? থিটা কিন্তু ইউজ করেনি, সূক্ষ্মকোণকে এ দ্বারা রিপ্রেজেন্ট করছে, কোনো সমস্যা নাই। তাহলে cot a এর ভ্যালু কত হবে? 4/3। এই 3 দিয়ে এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এবারে আসেন, tan এর উল্টা হচ্ছে cot, তাহলে tan হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব ডিভাইডেড বাই ভূমি, tan হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে cot ইকুয়াল কি হবে? cot হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাহলে এই 4টা হচ্ছে আমার ভূমি আর এইটা হচ্ছে আমার লম্ব। দেখতে পাচ্ছেন পরীক্ষায় কিন্তু আসতেছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসা গণিত, আমি কিন্তু বানাই দেই নাই, কোথায় আসছে এটা লিখি নাই, কিন্তু হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পরীক্ষায় আসা গণিত। এবারে দেখেন 4 আর 5 হলো অতিভুজ কত হবে? আগেটাই যেমন অতিভুজ কিন্তু 5। এবার বলতেছে সাইন কত? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন এ লম্ব, লম্ব হচ্ছে কত 3, অতিভুজ 5, 3/5। খ নাম্বার, ইয়েস। বলেন ত্রিকোণমিতির কি মানে আয়ত্তে নিয়ে আসতে পারতেছেন? এটার আনসার করেন। আপনাদের কিন্তু দেখিয়েছে যে সর্বোচ্চ মান শুধু সাইন আর হচ্ছে কসের ক্ষেত্রে সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1, আর বাকি যে আরো 4টা যে অনুপাত রয়েছে, তার মানে ট্যান, কট, কোসেক, সেক, সবগুলো হচ্ছে -ইনফিনিটি অসীম থেকে পজিটিভ অসীম পর্যন্ত। তাহলে x ইকুয়াল সাইন ওয়াই হলে, x ইকুয়াল সাইন ওয়াই হলে x এর সর্বোচ্চ মান কত? তার মানে সাইনের সর্বোচ্চ মান যত হবে এটাই x এর সর্বোচ্চ মান। খ নাম্বার হচ্ছে আনসার, খ নাম্বার হচ্ছে আনসার। নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে মেন যে আমাদের সম্পর্ক কিন্তু অভেদ, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, আরেকটা হচ্ছে আমার সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, আরেকটা হবে হচ্ছে কোসেক স্কয়ার থিটা। মুখস্থ কিন্তু করতে হবে এগুলার আর কোন শর্টকাট দিয়ে কিন্তু লাভ নাই। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা দেখব সরাসরি কোনোটা আছে কিনা, সরাসরি নাই। এখানে যদি প্লাস হইতো তাহলে এটা হয়ে যেত, কিন্তু প্লাস না। তাহলে আমরা এই ক নাম্বারটা সেক আর ট্যান যে সূত্রটা আছে, সেকটাকে এক পাশে রেখে যদি ট্যানকে ওই পাশে দিয়ে দেয়, দেখেন এটা -tan ওই পাশে দিয়ে +tan হয়ে যাচ্ছে, তাহলে ক নাম্বারটা রাইট। এবারে আসেন আজকের ক্লাসের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে এই যে গাছ ভেঙে যাচ্ছে বা আমার একটা ছাদের হচ্ছে নিচ থেকে ছাদের দিকে তাকিয়েছে, কত ডিগ্রি কোণ তৈরি করে আছে, এরকম জাতীয় ব্যাপারটা আমরা প্রশ্নটা পড়ব। প্রশ্ন এই জাতীয় ম্যাথের জন্য আমাদের চিত্র আঁকানোটা আবশ্যক, তাহলে ম্যাথটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। চলেন, একটি খুঁটির ব্যাপার যেহেতু আছে, ভূমির উপরে খুঁটি মাটির উপরে আছে, এই যে খুঁটি আমরা আঁকায় ফেললাম। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার। এই যে খুঁটিটা ধরে নেই যে আমি এই জায়গা থেকে ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে যে এটা হচ্ছে 16 মিটার। তো ভেঙে যে সে পড়ে গেছে, কিভাবে পড়ে গেছে? ভেঙে এই পাশে পড়ে গেছে, তার মানে এইভাবে সে পড়ে গেছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। পড়ে গিয়ে ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই চিত্র আঁকানো মানে আঁকাইতে পারা মানেই আপনার হচ্ছে ম্যাথ সলভ হয়ে গেছে। কারণ দেখেন, যখন একটা দণ্ডায়মান জিনিস দাঁড়ায় আছে, তার মানে 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। এই যে ভূমির সাথে কোণ, ভূমিকে আমরা সবসময় মাটি হিসেবেই ভূমি ধরবো এই জায়গাতে, এবং ভূমির সাথে যখন কোণ উৎপন্ন হয়েছে, তখন ভূমির সাথে কোণ উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি ভূমি, তাহলে এর বিপরীতে যে আছে সে হচ্ছে লম্ব কতটুকু বলেন তো? লম্বটি কিন্তু এই যে এতটুকুটা হচ্ছে লম্ব, কারণ এত ভেঙে পড়ে গেছে, পরে তো অতিভুজ হয়ে গেছে। এবার বলতেছে
দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত বের করো। এই যে দণ্ডায়মান অংশ, এটাকে আমরা দাঁড়ায় আছে এইচ ধরে নেই, আর অতিভুজ যে ভেঙে পড়ে গেছে এটা কিন্তু 16 দেওয়া আছে। বলেন তো বের করতে পারবো কিনা? এই যে 30 ডিগ্রি আমাদের এটা দেওয়া আছে, 30 ডিগ্রির বিপরীত যেটা থাকে লম্ব, তার মানে লম্বর ভ্যালু বের করতে বলছে, আর অতিভুজ। তাহলে লম্বর ভ্যালু বের করতে বলছে, অতিভুজের পরিমাণ দেওয়া আছে, লম্ব আর অতিভুজ মিলায় যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা দিয়ে সলভ করতে হবে। লম্ব আর অতিভুজ সাগরে লবণ অনেক, তাহলে এইটা হচ্ছে আমার সাইন থিটা। তাহলে থিটার হলে কত? 30 ডিগ্রি। সাইন থিটা ইকুয়াল তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমার হাফ, আর এইচ এর ভ্যালু আমরা লম্ব বের করতে হবে, এইচ, অতিভুজ হচ্ছে 16 দেওয়া আছে। এখন যদি আমরা গুণ করে দিই আড়াআড়ি, এই পাশে 2 আর এইচ গুণ করলে 2h ইকুয়াল 16, তাহলে h ইকুয়াল 8। ইয়েস, অনেকেই বের করতে পেরেছেন, অনেকেই বের করতে পেরেছেন। যারা বের করতে পেরেছেন তার মানে তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমাদেরকে একটু উন্নতি কোণ আর অবনতি কোণ সম্পর্কে জানতে হবে। এই যে দেখেন আমরা ভূমির উপরে আছি, উন্নতি কোণ অবনতি কোণে সবসময় মানুষ থাকবে, তার মানে মানুষের চোখ এখানে আছে। ধরেন এখানে একটা গাছ আছে, এই গাছের এটা সর্বোচ্চ চূড়া, এটা কি গাছের সর্বোচ্চ চূড়া। এখন আমরা ভূমি থেকে যদি গাছের সর্বোচ্চ চূড়ার দিকে তাকাই, আমরা নিজেরা ভূমিতে আছি, নিচে আছি, নিচে থেকে উপরের দিকে তাকাচ্ছি, তার মানে কোনো একটা চূড়ার দিকে তাকাচ্ছি, হয়তো একটা বিল্ডিং এর ছাদের দিকে তাকাচ্ছি, অথবা একটা পাখি উড়ে যাচ্ছে পাখির দিকে তাকাচ্ছি, অথবা আমার গাছের চূড়ার দিকে তাকাচ্ছি। ছাদ হইতে পারে, গাছের চূড়া হইতে পারে, কোনো একটা টাওয়ারের চূড়া হইতে পারে। তাহলে আমি মাটি থেকে ওই চূড়ার উপরের দিকে যে তাকালাম, দিয়ে এই যে আমার উপরের দিকে তাকাচ্ছি, উপরের দিকে উন্নতি, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে চোখের সাথে ভূমির সমতলের, সেটা হচ্ছে আমার উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ কোথায় থাকে? উন্নতি কোণ থাকে নিচে, মাটিতে থাকে। উন্নতি কোণ কোথায় থাকে? মাটি থেকে আমি যখন উপরের কোনো বস্তুকে দেখতে যাব তখন উন্নতি কোণ তৈরি হবে, তখন উন্নতি কোণ তৈরি হবে। উন্নতি কোণ হচ্ছে আমাদের চোখ যে বরাবর তাকিয়েছে এবং ভূমি, এদের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে ভূমি এবং আমাদের চোখ যে বরাবর তাকিয়েছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে উন্নতি কোণ। এবারে আপনার ফ্রেন্ড হচ্ছে এই গাছের চূড়ার উপরে উঠছে, আপনি এখানে আছেন, আপনি এখানে আছেন, এই পজিশনে এ আপনি আছেন, আর আপনার ফ্রেন্ড এফ এই গাছের চূড়াতে আছে। এই গাছের চূড়া থেকে এবার আপনার দিকে তাকাইছে, গাছের চূড়া থেকে যে সে নিচের দিকে তাকাইছে, তখন এই যে ভূমির যে সমান্তরাল, এই যে এই রেখাটা, সে উপর থেকে যখন আমরা নিচের দিকে তাকাই, তাহলে সেম জিনিসটা, গাছের চূড়া না থাকে সে তো একটা ছাদের উপরেও থাকতে পারতো, বিল্ডিং এর ছাদের উপর থেকে তাকিয়েছে। তাহলে বিল্ডিং এর ছাদের উপর থেকে বা টাওয়ারের উপর থেকে বা গাছের চূড়া থেকে যখন কেউ নিচের দিকে তাকায়, তখন ওই যে সে যে সমতলে আছে, তার মানে ছাদের উপর থাকা মানে কি, তার সমতল কিন্তু এইটা, এই উপরে, তার যে ছাদের উপরে সমতল বা টাওয়ারের উপর সমতল, তার যে সমতল থেকে নিচের দিকে যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি মানে নিচের দিকে, এটা হচ্ছে অবনতি কোণ। এখন আপনি একটা জিনিস পেয়ে গিয়েছেন, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একান্তর করে কোণের হচ্ছে থিওরিতে আসেন, দুইটা সমান্তরাল রেখা, যদি একটা রেখা যদি তার ছেদক হয় আর এইভাবে যদি ছেদ করে, তখন এই ছেদকের বিপরীত দুই পাশে যে দুইটা কোণ তৈরি হয় তারা পরস্পর একান্তর কোণ, এবং একান্তর কোণ পরস্পর সমান, এবং একান্তর কোণ পরস্পর সমান। একান্তর কোণ যদি পরস্পর সমান হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের চূড়া হোক বা ছাদের হচ্ছে কি চূড়া হোক বা টাওয়ারের চূড়া হোক, আপনি ভূমি থেকে যখন ছাদের চূড়া বরাবর তাকাবেন, তখন আপনার দৃষ্টি রেখা আর সমতলের যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে উন্নতি কোণ। আবার যখন আপনি ছাদের চূড়া হোক বা হচ্ছে বিল্ডিং এর চূড়া হোক বা গাছের চূড়া থেকে মাটিতে তাকাইলেন, তখন এই যে আপনার সমতল থেকে দৃষ্টিরেখার মধ্যে যে কোণটা সেটা হচ্ছে অবনতি কোণ, এবং উন্নতি কোণ আর অবনতি কোণ পরস্পর সমান। তাহলে আমরা মাথায় কি নিব? আমরা মাথায় নিব হচ্ছে উন্নতি কোণ নিচে থাকে, ভূমির সাথে থাকে, আর অবনতি কোণ উপরে থাকে, উপরের সমতল বরাবর। এইটা মাথায় নিলেই হবে। উন্নতি কোণ আর অবনতি কোণ যদি আপনি ভুলেও যান, ভ্যালু দুইটারই সমান। সো এই কোণটাকে আপনি যদি উন্নতি কোণ ধরেন, তাও দিয়েও ম্যাথ করে আসেন,
আপনি ভুল হবে না। এজন্য পরীক্ষার হলে এইটা আমি বলতেছি যে পরীক্ষার হলে আপনি উন্নতি কোণ অবনতি কোণ কনফিউজ হয়ে গেছেন যে এই উপরেরটা উন্নতি কোণ নাকি নিচেরটা উন্নতি কোণ, কনফিউজ হয়ে গেলেও ঘাবড়াবেন না, কারণ ভ্যালু একই আসবে, কারণ উন্নতি কোণ আর অবনতি কোণ দুইটাই সমান। খালি মাথায় রাখতে হবে যে এই যে জেড আকৃতি বরাবর এই উপরেরটা হচ্ছে একটা অবনতি কোণ আর নিচেরটা হচ্ছে উন্নতি কোণ। আপনার যদি উলট পালট হয়ে যায় কিন্তু পরীক্ষা হলে আপনার ভুল হবে কোথায়, আপনার যদি বাই চান্স উন্নতি কোণ বা অবনতি কোণ বলতে এই কোণটাকে যদি ধরে ফেলেন তখনই কিন্তু আপনার ভুল হবে। তাহলে এই যে দুইটা আপনি ধরবেন এই কোণটা আর এই কোণটা, উন্নতি কোণ হোক অবনতি কোণ হোক, এইটা আপনার মাথায় থাকতে হবে। ভুলেও এই কোণটা কিন্তু নেওয়া যাবে না, তাহলেই কিন্তু আপনি ভুল করে ফেলবেন। ইয়েস, নিচ থেকে অনেক কথা কিন্তু বললাম এই কারণেই যে এটা কিন্তু কনফিউশন তৈরি করে। চলুন এবার আমরা হচ্ছে ম্যাথের সমাধান দেখি। একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে, তাহলে একটা গাছ আপনি আঁকায় ফেলেন। এই গাছের পাদদেশ মানে নিচের যে বিন্দু আছে শিকড়ের এখান থেকে কতটুক দূরে, 26√3 দূরে। গাছটির শাখার উন্নতির কোণ, তার মানে এই যে গাছের যে শাখা সবার যে শীর্ষ তার উন্নতি কোণ, তার মানে এই যে গাছের পাদবিন্দু থেকে 26√3 এখানে থাকা একটা ব্যক্তি যদি আমি এখান থেকে যদি তাকাই শীর্ষের দিকে, তাহলে যে কোণটা তৈরি করবে সেই কোণের ভ্যালু বলতেছে 30 ডিগ্রি। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি এত লজিকও না নিয়ে আসতেন, শুধু বলেছিলাম যে উন্নতি কোণ হয় হচ্ছে ভূমির সাথে নিচে, তখন গাছের চূড়া থেকে আপনি নিচ বরাবর টেনে দিতেন, দিয়ে বললে দিতেন এটা 30 ডিগ্রি। কেন? কারণ উন্নতি কোণ হচ্ছে নিচে হবে। হলে গাছটির উচ্চতা কত, তাহলে আপনাকে এই যে গাছের উচ্চতা এইচ বের করতে হবে। এবারে আপনি বলেন তো, এইটা হচ্ছে 30 ডিগ্রি থিটা, থিটার বিপরীতে যে থাকে সে হচ্ছে লম্ব, তাহলে লম্বর ভ্যালু বের করতে হবে। থিটা তৈরি করে কে? ভূমি আর অতিভুজ মিলায়, সমকোণের হচ্ছে বিপরীত হচ্ছে অতিভুজ। এখন আমার ভূমি দেওয়া আছে, লম্ব বের করা লাগবে, অতিভুজ নিয়ে আমি আর টানাটানি করব না। তখন বলেন তো, লম্ব আর ভূমি মিলায় কোন ত্রিকোণমিতিক অনুপাত? সেটা হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে tan 30 ভ্যালু ইকুয়াল হচ্ছে আমার লম্ব যেটাকে এইচ ধরে নিছি আর ডিভাইডেড বাই ভূমি যেটা 26√3। এবার tan 30 মান কত বলেন তো? 1√3 হচ্ছে tan 30 মান, 26√3। এই যে tan 30 ভ্যালু এখানে লাগতেছে, এই আগেরটাতে আমরা কিন্তু এই যে এখানে sin 30 ভ্যালু হাফ এখানে লাগলো, সরাসরি কিন্তু আপনার আসবে না। এবারে তাহলে আমরা এখানে নিচে √3 আছে, নিচে √3 কেটে দিতে পারি। এইচ ইকুয়াল তাহলে কত হয়ে গেল? এই 26টা এই পাশে 1 দিয়ে গুণ হবে, তাহলে 26। বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন কিনা? এবং যদি বুঝতে পারেন, বলার চাইতে জরুরি এই ম্যাথটা করে এইটার আনসার বের করেন। 10 মিটার প্রশস্ত বিশিষ্ট নদীর তীরে, 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীর, তাহলে এই যে আমরা ধরি একটা নদী আছে, এ 10 মিটার প্রস্থ, নদীর তীরে অবস্থিত। একটি টাওয়ারের উচ্চতা, নদীর এক পাশে একটা টাওয়ার দেন, এই পাশেও দিতে পারেন এই পাশেও দিতে পারেন, ধরেন এই পাশে দিয়ে দিলাম, এই যে টাওয়ার আছে। একটি টাওয়ারের উচ্চতা 10√3। অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত? অবনতি কোণ কিন্তু এই যে টাওয়ারের শীর্ষ থেকে আমরা জানি অবনতি কোণ উপরে হয়, এখান থেকে যদি আমরা নিচ দিক বরাবর তাকাই তাহলে উপরের যে সমতল এর সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটা অবনতি কোণ। এখন আমরা কিন্তু জানি যে এই পাশে অবনতি কোণ থাকে আর এই পাশে উন্নতি কোণ থাকে, উন্নতি কোণ থাকে নিচে, তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ কি পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ হচ্ছে সমান। তাহলে অবনতি কোণ যেহেতু বলছে কত, অবনতি কোণ কত ডিগ্রি এটা বের করতে বলছে, তাহলে এই উন্নতি কোণ বের করলেই কিন্তু অবনতি কোণ বের হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিই কোণটা থিটা। এবারে বলেন, এটা যদি থিটা হয় তাহলে থিটার বিপরীতে যে থাকে সে হচ্ছে আমার লম্ব, আর থিটা তৈরি হয় হচ্ছে সমকোণের বিপরীত বা হচ্ছে অতিভুজ আর হচ্ছে ভূমি মিলিয়ে। তাহলে দেখতে পাচ্ছি যে আমার থিটা বের করা লাগবে, ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, লম্ব আর ভূমি মিলায় কোন ত্রিকোণমিতিক অনুপাত? আমরা জানি টেরা লম্বা ভূত, লম্ব আর ভূমি সেটা হচ্ছে tan থিটা। তাহলে tan
এই থিটার ভ্যালু আমরা বের করব ইকুয়াল আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্বর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10√3 আর ভূমি দেওয়া আছে হচ্ছে 10, আমরা বের করব tan থিটা। এবার এই tan যদি আমরা কেটে দিই তাহলে tan থিটা ইকুয়াল √3। tan থিটা ইকুয়াল √3 ইকুয়াল বলেন তো tan কত ডিগ্রির মান হচ্ছে √3? tan হচ্ছে 60 ডিগ্রির মান কিন্তু √3। 60 ডিগ্রি বের করতে পেরেছেন কারা কারা? এই যে আমি যদি এখানে দেখাই আমাদের যে বক্সটা ছিল, এই যে দেখেন tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। এই হচ্ছে আমাদের টোটাল আজকের ক্লাস। এই হচ্ছে ক্লাস। আপনারা যদি বুঝতে পেরে থাকেন, এই যে গাছ ভেঙে যায়, অনেক সময় একটা পুরো ক্লাস পড়েও হচ্ছে গাছের ম্যাথ বুঝতে পারে না, গাছ ভেঙে আছে কত ডিগ্রি কোণ, কিন্তু আমাকে বলেন তো উন্নতি কোণ অবনতি কোণ এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি কিন্তু ধীর স্থির ভাবে বোঝানোরই চেষ্টা করেছি, এবং যারা হয়তো আগে থেকে জানতেন তারা একটু মনে হয় বিরক্তই হইলেন যে এত তো মানে ধীরে বা এত কিছু পড়ানো দরকার ছিল, এটা তো সহজ ব্যাপার। কিন্তু আমাকে একটু বলেন যে যাদের আগে কনফিউশন ছিল আমার তাদের কমেন্ট দরকার, যাদের আগে প্রবলেম ছিল তারা বুঝতে পেরেছেন কিনা। যাদের আগে প্রবলেম ছিল তারা বুঝতে পেরেছেন কিনা। এবং এই যে একটা টপিক যে গাছের অঙ্ক বা টাওয়ারের ম্যাথ বা প্লেনের উন্নতি কোণ অবনতি কোণের যে ম্যাথটা রয়েছে, এটা একাধারে নিবন্ধন তার মানে স্কুল পর্যায়ে কলেজ পড়বার প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক প্রধান শিক্ষক বা আপনার ব্যাংক জব বলেন বা হচ্ছে মনে করেন যে বিসিএস বলেন, বাংলাদেশের এমন কোনো জব নাই যেখানের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট না। যেখানেই দেন, যত গ্রেডেরই দেন, খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আমার সাথে ফ্রির জার্নি আপনাদের শেষ হইল এই কোর্সের। সামনের যে হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যে কোর্স রয়েছে, তার মানে সেটা কিন্তু পেইড কোর্স। যারা পেইড কোর্সে ভর্তি হবেন তাদের সাথে আমার কিন্তু আর একটা নতুন জার্নি হবে। সেখানে গণিতে আরও আমরা স্পেসিফিকভাবে মানে শিক্ষক নিয়োগের প্রাথমিকের জন্য যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলাতে বেশি গুরুত্ব দেওয়া হবে, যেইগুলো আছে সেগুলো অনেক অ্যানালাইসিস নির্ভর হবে। তার মানে আপনারা ওইটা থাকবে, তখন দেখা যাচ্ছে যে বিসিএস এর সিলেবাসের দিকে আমাদের ফোকাস থাকবে না, আলাদা কোনো জবের ফোকাস থাকবে না, শুধুমাত্র সামনের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকের নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে, যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোর প্রতি চুলচেরা বিশ্লেষণ সহ খুব সুন্দরভাবে আরো নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওভারঅল এই জার্নিতে কেমন লাগলো আমার সাথে আপনার ক্লাসগুলো? 24টা ক্লাস, সামনেরটায় ভর্তি হলে সামনে ক্লাস হবে, সেটা কোনো সমস্যা না। আপনি এই 24টা ক্লাসের উপরে ভিত্তি করে মোটামুটি হচ্ছে একটা সুন্দর রিভিউ দিবেন, যাতে করে আমি আমার দেখা যাচ্ছে যে যদি কমতি থাকে কমতিটা যেন বুঝতে পারি, আর যদি হচ্ছে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে এইটা আমাকে আরো বেশি উৎসাহিত করবে। তো আজকে বিদায় নিচ্ছি, আপনাদের জন্য সবার জন্য মানে মঙ্গল কামনা করে একটা ভালো সুন্দর এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের যে চাকরিটা আপনি করতে চান সেই চাকরিটা পরিশ্রমের মাধ্যমে আপনার কাছে আসুক, এই দোয়া রেখে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।